ছোঁয়া বলল, কাছে আসবি না আমার। ছোঁয়ার কথা শুনে অনেকটা অবাক হয়েছিলাম সেদিন। আমি বললাম, কিন্তু আমি তো তোর বর। ছোঁয়া বলল, আমি তোকে বর হিসাবে মানি না। যদি তুই আমার কাছে আসিস তাহলে তোকে মেরে আমি নিজেও মরে যাব। আমি বললাম, তোর মতো সেলফিশ মেয়ে আমি দেখিনি। ছোঁয়া বলল, সেলফিশের কি দেখলি তুই? আমি বললাম, তুই আমার লাইফটা হেল করে দিয়েছিস নিজের স্বার্থের জন্য। তুই যেমন এক সময় আমাকে ইউজ করেছিস ফ্রেন্ডশিপের নামে, আজ তোর বাবা আমাকে ইউজ করলো। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আজকে আবার নতুন করে শুরু করব, কিন্তু সেই ধরনের মেয়েই না তুই। ছোঁয়া বলল, আমি আর বাবা তোকে ইউজ করেছি? আমি বললাম, হ্যাঁ করেছিস। যদি ইউজ না করে থাকিস তোরা, তাহলে তোকে আমার সাথেই কেন বিয়ে দিল, আর অন্য কাউকে পেলেন না? ছোঁয়া বলল, তাই তুই কি বলতে চাচ্ছিস? তুই বিয়ে ভেঙে দিবি? আমি বললাম, আমি বিয়ে ভাঙতে চাইনি, সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছি। কিন্তু তুই কি বললি একটু আগে মনে করে দেখ। ছোঁয়া বলল, তোর মতো ছোট লোকের বাচ্চার সাথে আমি নিজেও সংসার করব না। তোর সাথে ফ্রেন্ডশিপ করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি বললাম, যা বলবি আমাকে বল, আমার বাবা মাকে নিয়ে কিছু বলবি না। ছোঁয়া বলল, কি করবি রে তুই কুত্তার বাচ্চা, সামনে থেকে সর জানোয়ার একটা। আর চুপ করে না থাকতে পেরে দুই গালে দুইটা বসিয়ে দিলাম আর বললাম, তুই কতটা নীচ আজকে প্রমাণ করে দিলি। আমি কি তোর বাবা মাকে নিয়ে কিছু বলেছি? বলিনি। কিন্তু যারা এই দুনিয়াতে নেই তাদেরকে নিয়ে কত খারাপ কথাই বলতেছিস তুই। টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না? ছোঁয়ার ঠোঁটের নিচ দিয়ে রক্ত পড়ছে, মাথা নিচু করে বসে আছে। থাক তুই তোর বাবার সম্পত্তি নিয়ে, তুই তো এই সম্পর্কটা রাখতে চাস না, তাই না? আজকে চলে যাচ্ছি, ঠিক 3 মাস পর ডিভোর্স পেপার নিয়ে তোর সামনে আসবো। সেই দিন ছোঁয়াকে এই কথাগুলো বলে বের হয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি আমার বাসর রাতে সেই দিন বাসা থেকে বের হয়ে এসেছিলাম। বাসাটা আমার ছিল না, ছোঁয়ার বাবার ছিল। আপনারা হয়তো ভাবছেন এই ছোঁয়াটাকে, আর ওর সাথেই আমার বিয়ে কি করে হলো। ছোঁয়া হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে, বাবার অনেক টাকা, তাই দেমাগে মাটিতে পা পড়তো না। ভাবছেন ওর মতো বড়লোক মেয়ের সাথে আমার মতো গরিবের ফ্রেন্ডশিপ কি করে হলো? আসলে ভার্সিটিতে ভালো ছাত্র হিসেবে একটা নাম ছিল আমার। একদিন ক্লাস থেকে বের হওয়ার সময় ছোঁয়া আমার সামনে এসে বলল, তোমার নাম কি হৃদয়? আমি বললাম, হ্যাঁ বলুন। ছোঁয়া বলল, আসলে আমার ফিজিক্সের নোটগুলো লাগতো, একটু দিতে পারবেন প্লিজ? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। তারপর ওকে নোটগুলো দেই। এভাবেই কথা বলা শুরু, ধীরে ধীরে হালকা পাতলা খবর নেওয়া, এভাবেই ফ্রেন্ডশিপ হয়েছিল। ওর ফ্রেন্ডশিপটা অবশ্য করোনা ছিল, কারণ আমি অনাথ ছিলাম, দুনিয়াতে কেউ নেই আমার, তাই করোনা দেখিয়ে মহৎ হতে চেয়েছিল। সেটা ওর ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিত আমাকে। আমি সব বোঝার মধ্য দিয়েও না বোঝার ভান করে চলতাম। কি করব, আমি যে অনাথ, আমি তো করোনার পাত্র হওয়ার যোগ্য। মাঝে মাঝে মনটা অনেক খারাপ হতো। যদি বাবা মা থাকতো তাহলে ঈদে কাপড় কিনে দিত। ভার্সিটিতে আসার সময় পকেটে টাকা আছে কিনা জিজ্ঞেস করতো, আছে বললেও টাকা বের করে দিত। রাতে দেরি করে বাসায় ফিরলে বকাঝকা করতো। রাগ করে না খেয়ে থাকলে বারবার খেতে ডাকতো। আমাদের জীবনে বাবা মার ভালোবাসাটা ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে দিয়ে ফুটে ওঠে, যেটা অনেকেই বুঝে না। সময় হলে সেটাই আর পাবে না, আর সেটাই তার কাছে চাহিদা হয়ে দাঁড়ায়। অনেকে পিতামাতার ভালোবাসা টেলে দেয়, আবার অনেকে সেটার জন্য কান্না করে যায়। যেমনটা আমার ক্ষেত্রে, ভার্সিটিতে থাকাকালীন ছোঁয়া প্রায় ওদের বাসায় নিয়ে যেত আমাকে, আর ভালো মন্দ খাওয়াতো। মাঝে মধ্যে টাকার প্রয়োজন হলে দিতে চাইতো, কিন্তু আমি নিতাম না, কারণ যেই টাকাটা নিব পরে যদি আমি ফেরত দিতে না পারি তাহলে আমারও অনেক খারাপ লাগবে। তাই ছোট একটা পার্ট টাইম জব করতাম। ছোঁয়াকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ওর সামনে আমি সেটা কখনোই প্রকাশ করতাম না। কারণটা খুব সাধারণ, কিন্তু আমি অনেক গরিব। এটা একটা ছোট শব্দ হতে পারে, কিন্তু এর বোঝা অনেক বড়। ওর মতো বড়লোক মেয়ে আমার মতো অনাথ, যে বেঁচে থাকে 2টা শার্ট প্যান্ট দিয়ে চালিয়ে দেয় সারা বছর, তার সাথে প্রেম করবে, এটা ভাবাই অনেক কিছু। এভাবেই চলছিল আমার জীবন। ছোঁয়া আমাকে অনেক কেয়ার করত, কিন্তু ওর কিছু কথার মধ্য দিয়ে আমার জায়গাটা আমাকে চিনিয়ে দিত। কোনো মেয়ের সাথে কথা বললে এসে বলতো, তোর মতো ছেলেরা শুধু মেয়েদের দিকে কোনো জোরে তাকাতে পারে, ছোট লোক কথাকার। এছাড়া ওর কথা মতো চলাফেরা এগুলো তো আছেই। এদিক থেকে ওদিক হলে ছোট লোক, কুত্তা, জানোয়ার এসব ফ্রিতেই শুনতে হতো। তারপরেও মেনে নিয়ে চলতাম। কিন্তু যেদিন ওর মুখ থেকে শুনলাম ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সেদিন খুব খারাপ লেগেছিল। ছোঁয়া ওর বিয়ের কার্ডটা যখন আমার হাতে দিল, তখন কার্ডটা হাতে নিয়ে হাতটা কাঁপছিল, চোখ দিয়ে অঝরে পানি পড়তে চাইছিল, কিন্তু সেটা আটকে রেখে দিয়েছিলাম। এমনকি ছোঁয়ার বিয়ের সব কাজ আমাকে করতে হয়। ভেবেছিলাম এটা হয়তো আমার ভাগ্য, যাকে ভালোবাসলাম তার বিয়ে দিতে হচ্ছে। কিন্তু বিয়ের দিন বর আসেনি, কারণটা এখনো অজানা। তারপর ছোঁয়ার বাবা ওর বিয়ে আমার সাথে দেন। আমি প্রথমে অনেকবার না করি, কারণ ওদের সাথে আবার যায় না, কিন্তু তিনি হাত জোর করে বলতে লাগলেন, তাই আর না করতে পারিনি। তারপর বাসর রাতের কথা তো আপনাদেরকে বললামই।
সেদিন বাসা থেকে বের হয়ে এসেছিলাম 5-4 মাস হয়ে গেল। সোহাকে দেওয়া কথার 1 মাস বেশি হয়ে গিয়েছে। পুরনো শহরটায় আজ আবার এসে বসে আছি। আকাশটা অনেকটাই মেঘলা, মনে হয় অঝরে বৃষ্টি নামবে। পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেই চিরচেনা ব্রিজে গেলাম, যেখানে আমি আর ছোঁয়া প্রায় রাতেই বসে থাকতাম। ব্রিজের এক কোণে গিয়ে বসলাম, একটা সিগারেট ধরিয়ে পুরনো গল্পের খুনসুটির কথাগুলো ভাবতে লাগলাম। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। তখন হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা আজ খুব ভালো লাগছে, তাই আর উঠলাম না। ছোঁয়ার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে লাগলাম। ছোঁয়া আমার বউ, কিন্তু বাসরাতের পর থেকে তার সাথে আর দেখা হয়নি। হাস্যকর হলেও এটাই বাস্তব। হয়তো এখন ও বড়লোক কোনো ছেলে পেয়ে গিয়েছে, কিন্তু ও কি আবারও বিয়ে করেছে? কথাটা ভাবতে ভাবতে ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করলাম। এই চেনা শহরে ফিরে আসার 2টা কারণ, তার মধ্যে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হলো। কাগজটা ব্যাগে ঢুকিয়ে সিগারেটটা ফেলে দিলাম, তারপরে হাঁটতে লাগলাম। কোনো কিছু পাচ্ছি না যে উঠে যাব। ঝুম বৃষ্টিতে একলা রাস্তায় হেঁটে যাচ্ছি। হঠাৎ করে সামনে দিয়ে একটা ট্যাক্সি আসলো। আমি জোরে ডাক দিলাম, এই ট্যাক্সি। আমার ডাক শুনে ট্যাক্সিটা দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলতেই একটা বড় ধরনের শক খেলাম। 4 মাসে অনেকটা বদলে গিয়েছে, কিন্তু চিনতে অসুবিধা হলো না। হ্যাঁ, ভেতরে ছোঁয়া বসেছিল। আমি ওকে দেখে যতটা স্বাভাবিক ছিলাম, ও হয়তো ছিল না। ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ট্যাক্সি ড্রাইভার বলল, স্যার যাবেন নাকি? ড্রাইভারের কথায় বাস্তবে ফিরে আসলাম। আমি বললাম, না, যাও। তারপর সেখান থেকে চলে আসলাম। আগে থেকে একটা বাসা ভাড়া করে রেখেছিলাম। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় ছোঁয়ার মুখটা বেশি উঠছিল সামনে। অনেকটা বদলে গেছে ও। চুলগুলো আগের মতো ছোট নেই, অনেকটা বড় রেখেছে। ছেলেদের মতো আর প্যান্ট শার্ট পরে না হয়তো, কারণ ওকে শাড়িতে দেখলাম। বেশ মানিয়েছে ওকে শাড়িটাই, একদম পরীর মতো লাগছিল। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। দারোয়ানের কাছ থেকে চাবিটা নিয়ে ভেতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে বসলাম, একটা সিগারেট ধরালাম আর মায়ামাখা বৃষ্টিটা উপভোগ করতে লাগলাম। এখন আর ছোঁয়ার জন্য অতটা আবেগ কাজ করে না, কারণ আমার ভুলটা ও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আগে ওর পিছনে কিভাবে ঘুরতাম, কথাগুলো ভাবলেই হাসি পাচ্ছে। সারাদিন ওর কথা মতো উঠবোস করতাম। হৃদয় এটা কর, এটা করবি না, ওটা করবি না, দিনগুলো চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু তার জন্য আর আবেগ প্রকাশ পায় না, কারণ আবেগটা সিগারেটের ধোঁয়ার সাথে হারিয়ে গিয়েছে একাকিত্বের বাতাসে। সারা রাত বেলকনিতে বসে থাকলাম। শেষ রাতে সেখানেই ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। হাতে আমার আর ছোঁয়ার ডিভোর্স পেপার। আমি আজ নিজের কথাটা রাখতে যাচ্ছি, যেটা আমি ছোঁয়াকে বাসর রাতে দিয়েছিলাম। একটা রিক্সা নিয়ে ছোঁয়ার বাসার সামনে চলে গেলাম। বাসাটা চিরচেনা, কিন্তু মানুষগুলো হয়তো চিনতে পারছি না। দরজায় কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুলে দিল, হয়তো কাজের লোক। আমাকে জিজ্ঞেস করলো কাকে চাই। আমি বললাম, ম্যাডাম বাসায় আছেন? মহিলাটি বলল, হ্যাঁ। আমি বললাম, একটু ডেকে দিবেন। মহিলাটি বলল, আচ্ছা আপনি বসেন, আমি ডাক দিচ্ছি। বলে মহিলাটা চলে গেলেন। আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, কারণ ভেতরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমি পিছনে ঘুরে বাসার বাগানটা দেখতে লাগলাম। একটু পর কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি ছোঁয়া। আমাকে দেখে অনেকটা অবাক হলো, তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছো? আমি বললাম, জি ভালো আছি। ছোঁয়া বলল, ভিতরে আসো। আমি বললাম, না, তার আর কোনো দরকার নেই, এই নিন। ছোঁয়া বলল, এটা কি? আমি বললাম, যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন। পেপারটা এগিয়ে দিয়ে বললাম, পরে দেখে নিন ঠিক আছে কিনা, আমার সাইন দেওয়া আছে। ছোঁয়া পেপারটা হাতে নিয়ে পড়তে লাগলো। একটু পর আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। আমি বললাম, কি ঠিক আছে? আর সরি আপনাকে 1 মাস দেরি করানোর জন্য, কারণ কাগজটা রেডি করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, একটু ভেজাল হয়েছিল। আপনি খুশি তো? আজ থেকে আপনি মুক্ত। আমার কথাগুলো শুনে চুপ করে দাঁড়িয়ে আছে ছোঁয়া। আজ আমি আসি, ভালো থাকবেন। এটা বলে চলে আসছি। পিছনে ঘুরে আর তাকিয়ে দেখলাম না ওর দিকে। হয়তো ও অনেক খুশি হয়েছে, আমিও খুশি, কারণ ভালোবাসার মানুষটা যে খুশি হয়েছে। ওখান থেকে বাসায় চলে আসলাম। সারাদিন টুকটাক কাজ করলাম বাসার। বিকালে বাজার করে এনে রান্না করলাম। একা থেকে রান্না করা শিখে গিয়েছি, কারণ বাকিটা জীবন একাই কাটাতে হবে। রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে অফিসে যেতে হবে। এখন একটা বড় কোম্পানিতে আমি সিনিয়র ম্যানেজার পদে কাজ করি। প্রমোশন পেয়ে এখানে এসেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিজের কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর একজন কর্মকর্তা এসে বলল, বস এসেছে, আপনার সাথে দেখা করতে চান। আমি বসের রুমে গিয়ে দরজায় নক করলাম। মে আই কাম ইন স্যার? ওপাশ থেকে বলল, ইয়েস কাম ইন। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সবকিছু যেন অন্ধকার হয়ে গেল, কারণ ভিতরে ছোঁয়া বসেছিল। আমি ওকে দেখে অবাক হলাম, কিন্তু ও আমাকে দেখে একটু অবাক হলো না। হয়তো ও আমাকে চিনতে পারেনি।
আমি ওর দিকে তাকিয়ে রইলাম। সোয়া বলল, এই যে মিস্টার হৃদয়। আমি চুপ করে রইলাম। সোয়া আবার বলল, এই যে আমি আপনাকেই বলছি। আমি ওর কথা শুনে বাস্তবে ফিরলাম। আমি বললাম, হ্যাঁ ম্যাম বলুন। তারপরে সোয়া বলল, বসুন। তারপর আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। সোয়া বলল, কি খাবেন? আমি বললাম, না ম্যাম, কিছুই খাবো না, ধন্যবাদ। সোয়া আর কিছু না বলে শুধু আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ওর তাকিয়ে থাকা দেখে বেশ অস্বস্তি বোধ করলাম। তারপর আমি বললাম, ম্যাম আমি তাহলে চাই। সোয়া বলল, আসুন। আমি সেখান থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে আসলাম। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ওর চিন্তা মাথা থেকে বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করে খেয়ে নিলাম। রাতে ঘুম আসছিল না, কারণ সোয়ার সেই মায়াবীভাবে তাকিয়ে থাকা চেহারাটা বারবার চোখ বন্ধ করলে ভেসে উঠছিল। আমি কি সোয়াকে এখনো ভালোবাসি? নিজের মনকে প্রশ্ন করলাম। না, সেটা কিভাবে হয়? আমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে, আর ওর হয়তো বয়ফ্রেন্ড আছে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, তাই ছাদে গিয়ে একটা সিগারেট ধরালাম। পুরো রাত ঘুমাইনি, প্রায় রাত আমার নির্ঘুমে চাই। এখানে এসেও সেই অভ্যাসটা পাল্টালো না। সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। তাড়াহুড়োই নাস্তা করিনি। অফিসে গিয়ে নিজের কাজে মন দিলাম। একটু পর একজন একটা ফাইল নিয়ে আসলো। মেয়েটি বলল, মে আই কাম ইন স্যার? আমি বললাম, ইয়েস কাম ইন। মেয়েটি বলল, স্যার এই ফাইলটাতে একটা সাইন লাগতো। আমি ফাইলটা চেক করে সাইন করে দিলাম। মেয়েটি বলল, আমি সিমি। আমি বললাম, আমি হৃদয়। সিমি বলল, তুমি আমার বয়সী, তাই তোমাকে স্যার বলতে পারবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করেই বলিও। সিমি বলল, আচ্ছা তাহলে আসি। সিমি চলে গেল। আমি নিজের কাজে মন দিলাম। একটু পর আমার ফোনে একটা কল আসলো। তারপর আমি বললাম, হ্যালো। ও পাশ থেকে ছোঁয়া বলল, তাড়াতাড়ি আমার রুমে আসো। আমি আর কি করব, তারপর ছোঁয়ার রুমে চলে গেলাম। গিয়ে দেখি ছোঁয়া মাথায় হাত দিয়ে বসে আছে। আমি বললাম, ম্যাম কিছু বলবেন? ছোঁয়া বলল, তারপর বলল, হৃদয় আমি তোকে ভার্সিটি লাইফ থেকেই অনেক ভালোবাসতাম, কিন্তু তোকে বলতে পারিনি। তোর উপর জোর খাটাতাম, কারণ আমি চাইতাম না যে তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস। অন্য কারোর সাথে তোকে কথা বলতে দেখলে আমার খুব রাগ হতো। আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আর বাসর রাতের দিন আমি তোকে ওভাবে বলতে চাইনি। তোর উপর আমার অভিমান হয়েছিল, কারণ বাবা তোকে যখন বিয়ের কথা বলার পরও তুই কেন না করে দিলি, সেই কারণে। আমি তো তোকে অনেক ভালোবাসি, তাই তো প্ল্যান করে আমার বিয়েটা ভাঙলাম, যাতে পরে আর কোনো উপায় না পেয়ে বাবা তোর সাথেই আমার বিয়ে দেয়। কিন্তু পরে যখন তুই চলে গেলি, আমি সারা রাত অনেক কেঁদেছি। তুই যদি একবার পিছন ফিরে তাকাতি, তাহলে দেখতি আর বুঝতে পারতি। আমি তোকে এই 4 মাস অনেক খুঁজেছি। প্রতি রাতে তোর জন্য কেঁদেছি, উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি যাতে তোকে আমার কাছে ফিরিয়ে দেন। আমি তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্লিজ আমাকে মাফ করে দে। ছোঁয়া এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি ওকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। এসব কথা বলার সময় অনেক আগেই চলে গিয়েছে, আর আপনার আর আমার মধ্যে কোনো কিছুই নেই। আপনার আর আমার মধ্যে একটাই সম্পর্ক, তা হলো বস আর কর্মচারীর। এর থেকে বেশি কিছুই নয়। কোনো কাজ থাকলে বলেন, না হলে আমি আসছি। ছোঁয়া মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। চুলগুলো ওর মুখের সামনে চলে এসেছে। বেশ মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর চুলগুলো নিজের হাত দিয়ে সরিয়ে দেই, কিন্তু ওর মায়ায় পড়লে চলবে না। আমি বললাম, আমি আসি তাহলে। কথাটা বলে বেরিয়ে আসতে লাগলাম। ছোঁয়া বলল, আমি নিজের ভালোবাসাটা আদায় করে নিব। তুই ভালো করেই জানিস আমি কতটা জেদি। আমি তোর অভিমানটাকে সরিয়ে ভালোবাসাটাকে বের করেই আনবো। আমি তোকে কথা দিচ্ছি। আমি বললাম, দেখা যাবে। তারপর নিজের কেবিনে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষ করে বাসায় আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আবার অফিসে গেলাম। একটু পর সিমি আসলো। সিমি বলল, কেমন আছো? আমি বললাম, ভালো। তুমি? সিমি বলল, হ্যাঁ ভালো। সিমির সাথে কথা বলতে লাগলাম। মেয়েটা কথা বলতেও পারে, একবার শুরু করলে আর শেষ করতে চায় না। এরই মধ্যে ছোঁয়া এসে আমাদেরকে দেখে রেগে লাল হয়ে গিয়েছে। কিছু বলল না, শুধু নিজের কেবিনে চলে গেল। একটু পর পিয়নকে দিয়ে আমাকে ডাক দিয়ে নিল। আমি ভিতরে যেতেই যা করলো, ছোঁয়ার রুমে গিয়ে নক দিলাম। আমি বললাম, আসবো ম্যাম? ছোঁয়া বলল, আসুন। আমি ভিতরে গেলাম। ছোঁয়া বলল, বসুন। আমি বললাম, না ম্যাম, কি কাজ আছে দিন। তারপর চোখ রাঙিয়ে বলতে লাগলো, আমি বসতে বলেছি না। তারপর আমি কোনো কথা না বলে বসে পড়লাম। আমি বসতেই ছোঁয়া উঠে দাঁড়ালো। উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি বললাম, কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলেন কেন? ছোঁয়া বলল, আমার অফিস, আমি যা ইচ্ছা তাই করব। আমি সিটে বসে আছি। ছোঁয়া এসে আমার সামনের ডেস্কটার উপরে উঠে বসলো। আমি বললাম, আপনি এভাবে উঠে বসলেন কেন? নিজের চেয়ারে গিয়ে বসুন। ছোঁয়ার মাথাটা আমার মাথার কাছে এনে বলল, সেটা পরে দেখা যাবে। আগে বল, তুই ওই সিমির সাথে এত হেসে কি কথা বলছিলি, আর কেনই বা বলছিলি? আমি বললাম, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি কে বলার? ছোঁয়া বলল, তোর ব্যাপার মানে? আমি তোর বউ। আমি বললাম, ছিলেন। ছোঁয়ার মুখটা মিলিয়ে গেল, কি যেন ভাবতে লাগলো।
আমি বললাম আমি তাহলে আসি ম্যাম, আমার কাজ আছে। আমার কথাই ছোঁয়ার ধ্যান ভাঙলো। ছোঁয়া বলল না, কোথাও যেতে হবে না, এখানেই বসে থাক। আমি বললাম কিন্তু আজকে তো মিটিং আছে। ছোঁয়া বলল ও তাহলে যাও, বাকি ব্যবস্থা আমি করে নিচ্ছি পরে। আমি উঠতে যাব ঠিক তখনই ছোঁয়া আবার ধাক্কা দিয়ে আমার সিটে বসিয়ে দিল। ছোঁয়া বলল কোথায় যাচ্ছ? আমি বললাম আপনি না যেতে বললেন। ছোঁয়া বলল আগে একটা কিস দাও তারপর যেও। আমি বললাম কি? ছোঁয়া বলল আগে একটা কিস দাও তারপর চলে যেও। আমি বললাম আমি পারবো না, পাগল নাকি আপনি? আপনার বয়ফ্রেন্ডের কাছে যান, একটা না 1000টা কিস দিবে। ছোঁয়া বলল আমি এত কথা শুনতে চাই না, তুই দিবি কিনা বল। আমি বললাম দিব না। ছোঁয়া বলল তাহলে যা করার আমাকেই করতে হবে। আমি বললাম যা ইচ্ছা করে নিন। তখন ছোঁয়া ওর মাথাটা আমার মাথার কাছে আনলো। ও টেবিলের উপর বসে থাকায় ওর মাথাটা নিচু করে আমার দিকে তাকাতে হচ্ছে। আমি ওর দিকে তাকাতে যাব, ঠিক তখনই 2 হাত দিয়ে আমার গাল দুটো ধরলো আর কপালের সাথে কপাল ঘষতে লাগলো। কেমন যেন একটা ভালো লাগা নিজের ভিতরেই কাজ করতে লাগলো। ওর নিঃশ্বাস নেওয়ার শব্দটাও স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারপর ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের দিকে এগিয়ে আনতে লাগলো। আমি বাধা দিলাম। আমি বললাম ম্যাম কি করছেন? ছোঁয়া বলল একজন বউ তার বরের সাথে যা করে, বলেই ও আমার হাতটা সরিয়ে দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম, কিন্তু ছোঁয়া মুচকি মুচকি হাসতে লাগলো। আমি বললাম আপনি এটা কি করলেন? ছোঁয়া বলল তুমি তো বললা যা করার করে নিও, তাই আমি যা করার করে নিলাম। আমি কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজের কেবিনে গিয়ে বসলাম। বসে বসে ছোঁয়ার কথা ভাবতেছি। ওর গোলাপি ঠোঁট দুটো যেন আমাকে টানছে। বারবার সেই কিসের কথা মনে পড়ছে, আর ঠোঁটের কোণে হাসি চলে আসছে। এত হাসি কিসের? কথাটা শুনে সামনের দিকে তাকিয়ে দেখি সিমি একা একাই হাসছেন। যে পাগল হয়ে গিয়েছেন নাকি? আমি বললাম না, পাগল হতে যাব কেন? সিমি বলল তাহলে একা একাই হাসছেন যে? আমি বললাম পুরনো একটা কথা মনে পড়ে গেল তাই। সিমি বলল আমিও শুনি কি কথা? আমি বললাম পরে একদিন শোনাবো। হঠাৎ এই সময় আসলে যে, কোনো দরকার আছে কি? সিমি বলল না তেমন কিছু না, সেরকম কিছু না, লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। আমি বললাম ও আচ্ছা, বসুন খাবার অর্ডার করি। আমি ফোনটা নিয়ে পিয়নকে বললাম নিচের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে। তারপর দুজনেই গল্প করতে লাগলাম, কিন্তু গল্প করার কোনো মুড নেই। শুধু ছোঁয়ার মায়াবী চেহারাটা ফুটে উঠছে আমার চোখের সামনে, আর এইদিকে সিমি বকবক করেই যাচ্ছে। একটু পর পিয়ন খাবার নিয়ে আসলো। দুজনেই হাত দিয়ে খেতে লাগলাম আর হালকা পাতলা হাসি ঠাট্টা করছিলাম। তখনই দেখলাম ছোঁয়া গ্লাসের বাইরে থেকে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল কিছু না বলেই। খাবার শেষ করে সিমিকে বিদায় দিয়ে বললাম আর নিজের কাজগুলো করতে লাগলাম। অফিস শেষ করে আমি বাইরে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা নেই, তাই হাঁটতে লাগলাম। হঠাৎ সামনে একটা গাড়ি এসে থামলো, গ্লাসটা নামালো, ভিতরে ছোঁয়া বসে আছে। ছোঁয়া বলল গাড়িতে ওঠো। আমি বললাম না ম্যাম ঠিক আছে, আমি সামনে থেকে রিক্সা নিয়ে নিব, আপনি চলে যান। ছোঁয়া বলল উঠতে বলেছি। আমি বললাম দেখুন ম্যাম, আপনি আমার অফিসে বস, তাই এখানে জোর খাটাতে আসবেন না। ছোঁয়া বলল উঠবি নাকি গাড়ি থেকে নেমে ওইটা করব। এখন সবার সামনে করলে সবাই ফ্রিতে শো দেখতে পাবে, যদি না চাস সবাই ফ্রিতে শো দেখুক, তাহলে গাড়িতে উঠে পর। আমি ভাবলাম ভিতরে তো যাব না, আর বাইরে দাঁড়িয়ে থাকলে ইজ্জত সব শেষ হয়ে যাবে, দৌড় মেরে পালিয়ে যাই। যেই 1-2 ধাপ দিলাম, তখনই ছোঁয়া পেছন থেকে বলল পালিয়ে যাচ্ছিস? কিন্তু রাত শেষ হলেই তো ওই অফিসেই আসতে হবে, কাল সবার সামনে কিস করব। কথাটা শুনেই দাঁড়িয়ে গেলাম। ঠিকই তো, কাল তো আবার অফিসে যেতে হবে। ছোঁয়ার যেরকম জেদ, কথার খেলাপ করবে না, তাই গুটি সুটি পায়ে ফিরে আসলাম গাড়ির সামনে। গাড়ির দরজাটা খুলে গাড়িতে গিয়ে বসলাম। ছোঁয়া ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। আমি গুটি সুটি মেরে বসে আছি। ছোঁয়া আমার কাঁধে মাথা দিয়ে বসে রইল। পরন্ত বিকালে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর এই মুহূর্তটা যে কেমন ছিল তা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। একটু দূর যেতেই ছোঁয়া গাড়ি থামাতে বলল আর আমাকে নামতে বলল। আমি নেমে আসলাম। ছোঁয়া ড্রাইভারকে গাড়ি রেখে চলে যেতে বলল। আমি বললাম ড্রাইভারকে পাঠিয়ে দিলেন যে? ছোঁয়া বলল আমাদের যেতে দেরি হবে, আসো আমার সাথে। আমি বললাম না, আমার বাসায় যেতে হবে, আমার কাজ আছে অনেক। ছোঁয়া বলল প্লিজ, কিছুক্ষণ পর চলে যাব। ওর দিকে তাকালাম, একটা মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম আচ্ছা চলুন তাহলে। তারপর দুজনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সেই ব্রিজে চলে গেলাম। তোমার মনে আছে এই ব্রিজে আমরা কত আড্ডা দিয়েছি? ছোঁয়া বলল। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দুজনে ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। নিচে নদীতে সূর্যের পরন্ত আলো যেন অন্যরকম একটা মুহূর্ত ফুটিয়ে তুলেছে। পশ্চিম আকাশে উড়ে যাওয়া মেঘগুলো এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করছে। ছোঁয়া আমার হাত ধরে কাঁধে মাথা রেখে সামনের দিকে তাকিয়ে আছে।
অনেকক্ষণ আমাদের মধ্যে কোনো কথা হয়নি। সোয়া বলল, তুমি কি সত্যি আমাকে আর ভালোবাসো না? আমি ওর কথায় কি উত্তর দেব? কথাটা শুনে আমি যেন অবাক হয়ে গেলাম, কারণ কি বলবো আমার জানা নেই। সোয়া বলল, কি হলো, চুপ করে আছো কেন? আমি বললাম, সেটা না হয় না জানাই থাকলো, ডিভোর্স তো হয়েই গিয়েছে, এখন আর পুরনো কথা ঘেটে কোনো লাভ নেই। আমার কথাটা শুনে সোয়ার মন খারাপ হয়ে গেল। আর কিছুক্ষণ পর যাওয়ার পর আমরা সেখান থেকে চলে আসলাম। আজকের দিনটা খুব ভালোভাবেই ঘুমাতে পেরেছি, কারণটা আমার নিজেরও অজানা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। গিয়ে নিজের কেবিনের সামনে গিয়ে আমার নামের জায়গায় অন্য একজনের নাম দেখলাম। গিয়ে দেখলাম আনোয়ার সাহেব নাম লেখা, কম্পিউটার সিনিয়র কর্মকর্তা। তাহলে কি সোয়া আমাকে চাকরি থেকে বের করে দিল? হঠাৎ করে পিছন থেকে পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকছিল। আমি সোয়ার রুমে গিয়ে দরজায় নক করে ভিতরে ঢুকেই যা দেখলাম তা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়াহীন ভালোবাসা গল্পের 1 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ, এই ভিডিওটাতে যদি 100 কমেন্ট আর 500 লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে খুব শীঘ্রই নেক্সট পর্বটা নিয়ে আসবো। তো তাড়াতাড়ি টার্গেট কমপ্লিট করে দাও আর গল্পের পাঠের জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। তো পরবর্তী পর্ব আসা অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।